দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলসের নিয়মিত আয়োজন অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে। সাথে আছি আমি সঞ্জিতা তিশা। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে সমাজের এমন কিছু গুণী মানুষদের নিয়ে যারা নিজেদের জীবনে বিপুল সফলতা অর্জন করেছেন এবং সমাজের কল্যাণে নানাবিধ অবদান রেখে চলেছেন। আজকে আমরা কথা বলবো তেমনই একজন সফল ও গুণী মানুষের সাথে, যিনি একজন অর্থনীতিবিদ, শিক্ষাবিদ এবং উন্নয়ন চিন্তাবিদ, ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ। তিনি বর্তমানে কিউকে আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। চলুন আমন্ত্রণ জানাই আমাদের আজকের অতিথিকে। স্যার, অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে আপনাকে স্বাগত। কেমন আছেন? ধন্যবাদ, আছি মোটামুটি ভালো। ভীষণ ভালো লাগছে আপনাকে আজকে আমাদের মাঝে পেয়ে। আমরা জানি আপনার একটি বর্ণাঢ্য কর্মজীবন আছে এবং নানা গুণে গুণান্বিত একজন মানুষ। আপনি আসলে কোন গুণটার কথা বলবো? একদিকে আপনি বাংলাদেশের অর্থনীতি নিয়ে কাজ করছেন, একজন উন্নয়ন চিন্তাবিদ, সমাজ এবং জনসেবা আপনি অসামান্য অবদান রেখেছেন, পাশাপাশি আপনি জলবায়ু নিয়েও কাজ করছেন। সবকিছুই শুনবো, কিন্তু শুরুটা করতে চাচ্ছি একেবারে আপনার শৈশব থেকে। আপনার ছেলেবেলাটা কেমন ছিল? আপনার পরিবার নিয়ে আমাদের কিছু বলুন। ছেলেবেলা সাধারণত যেভাবে কাটে আমারও সেইভাবেই কেটেছে। তো বাড়িতে একটা পরিবেশ ছিল, পড়াশোনার পরিবেশ ছিল, বইয়ের পরিবেশ ছিল, সেই আবহাওয়াটা বাড়িতে ছিল। আরেকটা ছিল, আব্বা ছিলেন মৌলানা মুফাজ্জল হোসেন, তিনি শিক্ষক ছিলেন এবং রাজনীতিবিদ ছিলেন। 40-এর দশকে আসাম অ্যাসেম্বলির এমএলএ ছিলেন। তো কিছু মানুষ আমাদের এখানে আসতো, শিক্ষা সংক্রান্ত মানুষ, আর রাজনীতিবিদদের আনাগোনা ছিল বাড়িতে। এক সময়ে শিক্ষকতাটা কমে যায় এবং রাজনীতিটা বেশি হয়ে যায়, তখন এমএলএ হন। এরপরে আবার ছেড়ে দেন, রাজনীতি ছেড়ে দিয়ে আবার শিক্ষকতায় যান। তো মানুষের আনাগোনা ছিল, একটা হচ্ছে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট মানুষ তারা আসতো, তারপরে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বা সংশ্লিষ্ট না হলেও একজন রাজনীতিবিদের বাড়িতে মানুষ আসতো। তো এদের সঙ্গে আমার ছোটবেলা পরিচয় হয়েছে, অনেকের সঙ্গে, অনেক বড় বড় নেতার সঙ্গে পরিচয় হয়েছে একেবারে ছোটবেলা। তো ওই আবহাওয়াটা বাড়ির ছিল। এটা ছিল আমাদের একেবারে ছোটবেলার কথা বলছি, যখন 4-5 বছর, 3 বছর, 4 বছর বয়স। আরেকটা ছিল, সন্ধ্যার পরে আমরা ভাই বোনরা সবাই কোরআন তিলাওয়াত করতাম বসে একসঙ্গে। এটা একেবারে এক ধরনের বাধ্যতামূলক ছিল। তো সেটা ছিল। তারপরে যার যার পড়া, আমাকে আব্বা পড়াতেন, বাড়িতে থাকলে বাড়িতে পড়াতেন, না হলে আব্বা আমাকে নিয়ে যেতেন, ওইটা হচ্ছে বড় কথা, যেখানেই যেতেন। এমনকি অনেক রাজনৈতিক সভা সমিতিতেও নিয়ে যেতেন। স্কুলে ভর্তি হওয়ার কথা তেমন কোনো আগ্রহ আব্বারও ছিল না, উনি পড়াচ্ছেন ঠিক আছে। তো এই অবস্থায় 1952 সালের দিকে এসে ঠিক হলো যে স্কুলে যাব। তো তখন আব্বার সঙ্গে একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো। আব্বা বললেন আমি 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হব। আমি রাজি না। আমি অনেককে বলে বসেছি ইতিমধ্যেই যে আমি 8ম শ্রেণীতে ভর্তি হব। তো আমি প্রতিবাদ করলাম যে আমি 8-এ ভর্তি হব। তো আব্বা এক সময় রাগ করে হয়তো বা যে কোনোভাবেই বলেন ঠিক আছে পারলে যাও। প্রথম তো ভর্তি হয়ে গেলাম। ভর্তি হওয়ার পরে দেখলাম যে অনেক কিছুই তো আমি জানি না, শুরুই করি নাই। কিন্তু তারপরে আমি পড়াশোনা একটু বাড়িয়ে দিই, আরও অনেক বেশি যত্নবান হই এবং বার্ষিক পরীক্ষা যখন আসলো তখন ভালোই করলাম আর কি। তারপর ওখান থেকে গেলাম এমসি কলেজে। সেখানে আমরা ইন্টারমিডিয়েট ইন আর্টস, সেটা আইএ পরীক্ষা, সেটা ওখান থেকে। তারপরে সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতিতে বিএ অনার্স এবং তারপরে এমএ। এরপরে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, লন্ডন ইউনিভার্সিটি, সেখান থেকে এমফিল, পিএইচডি ইকোনমিক্সে। তো এই যাত্রাটা অনেক খুব সংক্ষেপে বলে পড়লাম, অত সংক্ষিপ্ত না আর এত সহজও ছিল না আর কি। সত্যি এটি আসলে প্রশংসনীয় যে আপনি লন্ডন ইউনিভার্সিটি থেকে আপনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের উপর আপনার পিএইচডি এবং এমফিল ডিগ্রি অর্জন করেছেন। এবার একটু জানতে চাচ্ছি আপনার কর্মজীবনে, আসলে আপনার কর্মজীবনের শুরুটা কোথা থেকে? আচ্ছা, কর্মজীবনের শুরু হচ্ছে আমি যখন এমএ পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে। তো তখন পাকিস্তান ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট ইকোনমিক্স একটা প্রতিষ্ঠান ছিল, এটা ছিল করাচিতে। এবং তখন এটা খালি গবেষণা প্রতিষ্ঠান। তখন এই গবেষণার কাজটা একটা চাকরি বলে মনে করতো না মানুষজন, আমার আত্মীয় স্বজনও মনে করতো না, কেউই মনে করতো না। এটা একটা অবহেলিত বিষয় ছিল। যারা গবেষণায় যায় বা এরকম আবার লেখাপড়ার সঙ্গে সংশ্লিষ্ট থাকে তাদেরকে মনে করতো এরা ভালো কিছু পায়নি, সেই জন্য সেখানে যায়। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিছু ছিল, তারা বললো আসো, ফলাফল তো হয় নাই এখনো, যখন হবে তখন ফিরে যাবো, আসো বেড়ে যাও। 1963 সালে জানুয়ারি মাসে গেলাম।
তারপরে থাকতে থাকতে 9 মাস থেকে গেলাম। ওই সময় অবশ্য একটা প্রশিক্ষণ নিয়েছিলাম কম্পিউটারের উপরে 1.5 মাসের, তো এটা মাত্র 1.5 মাসের লোকজনা। তো 9 মাস পরে হঠাৎ খেয়াল হলো এটা কি করছি, আমি তো সময় নষ্ট করছি, কিছু করতে হবে। তো তখন আমি একটা চিঠি লিখলাম ওদেরকে, PIDE-কে, যে আমার এরকম একটা চাকরি হওয়ার সম্ভাবনা ছিল, এটা যদি থাকে তাহলে আমি আসতে চাই। ওরা টেলিগ্রাম করলো, টেলিগ্রাম করে বললো যে তাড়াতাড়ি আসো, যোগদান করো। তো আমি চলে আসলাম, চলে এসে যোগদান করলাম ওখানে ইকোনমিস্ট হওয়ার জন্য চেষ্টা। যখন যোগদান করলাম তখন থেকেই ঠিক করলাম যে না, আমি এই পেশায় থাকবো আর কি, অর্থনীতিতেই থাকবো, সুতরাং অন্য কিছুতেই যাব না। তারপরে 66 সালে একটা প্রশিক্ষণ হয়, সেই প্রশিক্ষণে প্রথম হলাম, 6 মাসের একটা প্রশিক্ষণ। 66 সালে পাকিস্তান ন্যাশনাল মেরিট ফেলোশিপ ছিল একটা, আর 10টা মাত্র ফেলোশিপ। তো সেটা খুব খুব কঠিন ছিল আর কি একটা জিনিস। তো যাই হোক আমি পেয়েছিলাম, এবং আমি 66 সালে লন্ডনে পড়তে যাই। আমি 69 সালে ফিরে আসি দুটো কারণে। একটা হচ্ছে যে আমার মাইগ্রেন হয়ে গেছিল, আর একটা কারণ হচ্ছে যে তখন যে মুক্তিযুদ্ধ, তো তখন আমরা ওখানে যারা ছিলাম আমরা এটাতে কিভাবে যোগদান করতে পারি সেই একটা চিন্তা ছিল। তো যাই হোক আমি চলে আসি। তখন পাকিস্তান সরকার কিছু প্রতিষ্ঠানকে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। তার মধ্যে এইটা একটা পাকিস্তান ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট ইকোনমিক্স। তো সেটা আমরা কয়েকজন চেষ্টা করে নিয়ে আসি ঢাকায়। সেটা আস্তে আস্তে ওই বছরের মাঝামাঝি বা একটু পরে হয়ে যায়, এবং আমি একটা বিশেষ দায়িত্ব পালন করেছিলাম। একটা শর্ত ছিল যে ঢাকায় একটা অফিস থাকতে হবে, একটা পরিমাপ কত একটা হিসাব ছিল আর কি, এতটুকু। তো আমি আসলাম, কেউ আসতে রাজি হলো না। আমি আসলাম, এসে যতগুলো ভবন ছিল যা ভাড়া দেওয়া হবে সবগুলো মেপেছি। তখন বেশি ছিল না, এখনকার মতো না, তো তখন নাই। তো যে কয়েকটা পেয়েছি সবগুলা হয় না। শেষ পর্যন্ত আদমজি কোর্টে একদিন একটা দেখলাম বিজ্ঞাপন যে আদমজি কোর্টে একটা জায়গা খালি হচ্ছে, কারণ ওখানে অন্য যারা ছিল তারা চলে যাচ্ছে। তো গেলাম, তো সেটা হয়ে গেল আমাদের মতো, ওটা নিয়ে আসি। তো নিয়ে আসার পরে তো এখানে আমরা যে তখন তো বাংলাদেশে যে কাজটা হচ্ছিল, বঙ্গবন্ধু 6 দফা, তারপরে 59 সালে গণ অভ্যুত্থান, তারপরে স্বাধীনতা যে সংগ্রাম যেটা সেটা শুরু হয়ে গেছে। অসহযোগ আন্দোলনে আমরা কয়েকজন আমাদের প্রতিষ্ঠানের কাজ করেছি। অর্থাৎ আমরা তথ্য জোগাড় করে দিতাম, যে তথ্যগুলো রাজনৈতিকভাবে যারা নেতৃত্বে ছিলেন তারা সেটাকে ব্যবহার করে বক্তব্য রাখতেন, সেই কাজটা করতাম। তারপরে তো মুক্তিযুদ্ধ শুরু হলো, তখন মুক্তিযুদ্ধে যাই। যেতে আমার কিছুদিন সময় লেগেছিল, আমি সঙ্গে সঙ্গে বেরোতে পারিনি। এপ্রিল মাসের শেষের দিকে, মাঝামাঝির পরে, তখন একটা লুঙ্গি পরে শার্ট গায়ে দিয়ে লঞ্চে শুরু করলাম ঢাকা থেকে। তারপরে আমি কিভাবে গিয়ে সিলেট পৌঁছেছি এখন আর মনে নাই, ঘুরে ঘুরে সিলেটে পৌঁছলাম। তো ওই সিলেটে গিয়ে তারপরে ওখান থেকে বরমচাল হয়ে ওই ভেতর দিকে হেঁটে বাড়ি তো রাজনগরে গেলাম। গিয়ে আব্বা আম্মাকে দেখে পরের দিন আবার একই পথে এসে সিলেট থেকে জকিগঞ্জ হয়ে কুশিয়ারা পার হয়ে ওই পারে গেলাম, গিয়ে তারপরে ওখান থেকে কলকাতা। তো কলকাতায় আমি বন্দুক দিয়ে যুদ্ধ করি নাই, আমি কলম দিয়ে যুদ্ধ করেছি। সেটা হচ্ছে পরিকল্পনা সেলে ছিলাম আমি, এবং শেষ দিন পর্যন্ত পরিকল্পনা সেলে কাজ করেছি। আমাদেরকে এক একজনকে একটা বিশেষ কাজ দেওয়া হতো। আমাকে দেওয়া হয়েছিল একটা বিশেষ কাজ, অন্য কাজ করতেই হতো, একটা বিশেষ কাজ, যে পাট নীতি প্রণয়ন করা। কারণ যখন স্বাধীন হবে তখন পাটটা তো আমাদের অর্থকরী একমাত্র পণ্য। তো সেই জন্যে ওটার আমি পাটের উপর নিয়ে কাজ করতাম। তো আমি একটা তৈরি করি, এবং সেটা তৈরি করতে করতে যখন স্বাধীন হলো দেশ, তার কিছুদিন আগে শেষ হয়। এইটাই ছিল প্রথম পাট নীতি স্বাধীনতার পর। ফিরে আসছি আমি 31 ডিসেম্বরে। এসে কিছুদিন ছিলাম ত্রাণ মন্ত্রণালয়ে, তদানীন্তন ত্রাণমন্ত্রী HM কামারুজ্জামানের অনুরোধে। তারপরে 2 মাস পরে আমি চলে আসি ওই প্রতিষ্ঠানে, যেটা আমরা ঢাকায় নিয়ে আসলাম। তখন এটা PID থেকে BIDE হয়েছে। তারপরে এটাকে আমরা পুনর্গঠন করলাম, এবং 1974 সালে এটাকে BIDS করা হলো, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। তবে একটা জিনিস বলতে পারি যে আমি মুক্তিযুদ্ধে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন যদি কিছু থেকে থাকে, তা আমি মনে করি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ।
স্যার, আমরা জানি যে আপনি পিকেএসএফ এর চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। আসলে পিকেএসএফ এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের পল্লী উন্নয়নে কি ধরনের কাজ করছে? প্রথম হচ্ছে যে এই প্রতিষ্ঠানটা 1990 সালে প্রতিষ্ঠিত হয় এবং আমি যখন যাই 2009 সালে, তার মানে 19 বছর পরে আমি ওখানে চেয়ারম্যান থাকি। বহুদিন, 14 বছর ছিলাম। আমি যখন যাই এতদিনেও এটা একটা ছোট্ট প্রতিষ্ঠান ছিল, মাত্র 3,000 কোটি টাকা বা তারও কিছু কম ছিল এটার সম্পদ, আর বাজেট ছিল 1800 কোটি টাকা মাত্র। আমি যখন ছেড়ে আসলাম 23 সালের মাঝামাঝি, তখন এটা 14,000 কোটি টাকাতে উন্নীত হয় এবং বাজেট হচ্ছে 1800 থেকে 8,500, 8,000-এর উপরে বাজেট হয়। এখন আরও অনেকগুলো শুরু করে দিয়ে আসছিলাম, যেগুলি এখন আরও যুক্ত হচ্ছে, আরও বড় হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, এটা একটা প্রতিষ্ঠান ছিল যেটা ক্ষুদ্র ঋণ দিত, মানে কাউকে 20,000, কাউকে 10,000, কাউকে 15,000, কাউকে হয়তো বা 40,000, এইরকম অর্থ দেওয়া হতো। এবং হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে একজনের 70,000 দরকার, সে 30,000 পেয়ে বাকি 40,000 অন্য জায়গা থেকে নেওয়ার চেষ্টা করেছে বা এটা খেয়ে ফেলেছে, কাজ করতে পারছে না। তো আমার প্রথম যেটা চিন্তা হলো যে এটা হবে না, আমাকে চেষ্টা করতে হবে যাতে যার যতটা দরকার ততটা যেন দেওয়া যেতে পারে। তারপরে এটা করেছি আমি, এটা সম্প্রসারিত করে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান থেকে এটা উন্নয়ন প্রতিষ্ঠান করেছি। ওটা বহুমুখী যে মানুষের জীবন, সেই বহুমুখী জীবনকে যাতে সাজানো যায় সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এবং আরেকটা যেটা করেছি সেটা হলো, ক্ষুদ্র ঋণ দেওয়া হতো তো 20-30 হাজারের বেশি কিছু তো করা যায় না। উদ্যোগ মানে এন্টারপ্রাইজ না হলে, খালি একেবারে ক্ষুদ্র লেভেলে কাজ করে এন্টারপ্রাইজ তো একটু বড় যদি না হয় তাহলে তো অগ্রগতি হবে না, মানুষ দরিদ্র ওই মধ্যে বন্দী থাকবে। তো সেজন্য আমি ওইটাকে খুব প্রথমে একটু চাপ দিয়ে তারপরে সবাই বুঝলো, তো সেটাকে গেলাম আমরা উদ্যোগের দিকে। এবং আমি যখন আসি 14 সালে, তখন প্রায় 28 লাখ উদ্যোগ বিভিন্ন ক্ষেত্রে করা হয়েছে। আমি থাকতে যেটা ঘটলো, আমার চেষ্টায় সেটা হচ্ছে যে খালি দরিদ্র একজন মানুষ দারিদ্র থেকে উঠে এসেই ওখানে থেমে যাবে না, সে যাতে টেকসই পথে এগোতে পারে তার জন্য উদ্যোগ এবং অন্যান্য ব্যবস্থা করার। আমি বিআইডিএসে থাকতে 2টো গবেষণা করেছিলাম, সেই 2টো গবেষণা এখানে কাজে লাগাই। সেটা ছিল একেবারে মানে দিশারি গবেষণা, ওই 2টা এর আগে কেউ এরকম করে নাই। সেটা হচ্ছে উদ্যোগ কীভাবে গ্রামে সৃষ্টি করা যায় এবং মানুষ আসলেই কি সেই পথে আছে কি না। তার আগে জানাই ছিল না যে অনেক মানুষ কিছু কিছু কাজ করে কৃষির বাইরে, তখন আমরা জানতে পারি যে কত শতাংশ মানুষ করে। তো সেই যে গবেষণা, সেই গবেষণার যে নির্দেশনা যেগুলো আমরা পেয়েছিলাম গবেষণা থেকে, সেইগুলো এখানে কাজে লাগিয়ে উদ্যোগকে অনেক সম্প্রসারিত করা হয়েছে। এবং আরেকটা কথা আমরা ক্লাস্টার অ্যাপ্রোচ, মানে একসঙ্গে একই জায়গায় একই ধরনের অনেকগুলো উদ্যোগ একই সঙ্গে, যাতে তারা ছোট হলেও বড় যে সুযোগ সুবিধা সেটা নিতে পারে। আরেকটা করেছিলাম, সেটা হচ্ছে মানুষের জীবন তো বহুমাত্রিক, মানে খালি কয়েকটা টাকা দিলেই হয় না, তার শিক্ষার দরকার, তার প্রশিক্ষণের দরকার, তার স্বাস্থ্যের দরকার, তার চলাফেরার সুযোগের দরকার, তার ঘরবাড়ি দরকার, তার অনেক কিছু দরকার। তো সেইটার জন্যে সমৃদ্ধি নামে একটা প্রকল্প আমি চালু করেছিলাম, সেটা এখনও চলছে, মাঝখানে বন্ধ হয়েছিল, এখন আবার শুরু হয়েছে বলে জেনেছি। এছাড়াও পল্লী কর্মসহায়ক পরিবেশ নিয়ে কাজ, সেটাও আমি শুরু করে দিয়ে আসছিলাম, পরিবেশ নিয়ে কাজ করে। স্যার, আপনার সাথে গল্প করে খুবই ভালো লাগছে, কিন্তু সময় হলো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমাদের সাথে আছেন ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ। স্যার, কথা হচ্ছিল আপনার কর্মজীবন নিয়ে। এবার একটু জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের টেকসই উন্নয়ন নিয়ে আপনার পরামর্শ কি? টেকসই উন্নয়ন একটা সংজ্ঞা দরকার। টেকসই উন্নয়ন হচ্ছে যে সামাজিকভাবে গ্রহণযোগ্য, পরিবেশসম্মত অর্থনৈতিক অগ্রগতি, এটা হচ্ছে টেকসই উন্নয়ন। 3টা স্তম্ভ আছে, 3 স্তম্ভে একসঙ্গে আগাতে হয়, যে কোনো একটাতে হলে হবে না। আমি পরিবেশ এখন ঠিক করে ফেললাম, সামাজিক যে বৈষম্য থাকলো এবং সাম্য প্রতিষ্ঠিত হলো না, পরে করব, এটা হবে না। আর অর্থনৈতিক অগ্রগতি না হলে তো কোনোটাই হবে না, কাজে 3টা একসঙ্গে যেতে হয়। তো এই ব্যাপারে আমি দীর্ঘদিন থেকে কাজ করছি টেকসই উন্নয়ন নিয়ে, এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনেও সেটা আমি চালু করার চেষ্টা করেছিলাম। তো এটা আবার আন্তর্জাতিকভাবেও কিন্তু টেকসই উন্নয়ন, জাতিসংঘ এটা
কর্মসূচি আছে জাতিসংঘের, সেটাতে বাংলাদেশ অংশগ্রহণ করে। তো এই কাজটা করার জন্যে আমাদের কতগুলো বিষয় দরকার। একটা হচ্ছে সাম্য প্রতিষ্ঠা, সেটা আবার মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায়। একটা সাম্যভিত্তিক সমাজ এবং প্রত্যেকের মানবাধিকার নিশ্চিত করতে হবে এবং প্রত্যেকেই যেন মানব মর্যাদায় বসবাস করতে পারে। এই তিনটা মৌলিক, যে আমি মনে করব মৌলিক দিক রয়েছে আমাদের সমাজ ব্যবস্থার, সেই দিকে নজর দিতে হবে। টেকসই উন্নয়ন যদি আমরা গড়াতে চাই, সবাইকে অংশগ্রহণ করতে, প্রত্যেকে তার ন্যায্য অংশ পাবে। পরিবেশ আমি সংরক্ষণ করব, পরিবেশে তো এখন অনেক খারাপ অবস্থা পরিবেশের, খালি আমাদের না, সারা বিশ্বে। এবং এই যে সম্প্রতি যেটা হলো, ট্রাম্প তো প্যারিস চুক্তি থেকে বেরিয়ে গেল, প্রথম দিনেই বেরিয়ে গেল। আগে একবার বেরিয়েছিলেন, তারপরে আবার বাইডেন ফিরে এসেছিলেন, আবার বেরিয়ে গেলেন। কিন্তু বাইডেন ফিরে এসে খুব একটা সহায়তা করেন নাই। ওবামা থাকতে তিনি $3 বিলিয়ন দেবেন বলেছিলেন গ্রিন ক্লাইমেট ফান্ডে, তারপরে $1 বিলিয়ন দিয়েছিলেন, এরপরে আর দেওয়া হয়নি। বাইডেন $1 বিলিয়ন দিয়েছেন, এখনও $1 বিলিয়ন বাকি। 3 বিলিয়নের মধ্যে ওবামার অঙ্গীকার করা 3 বিলিয়নের মধ্যে এখনও $1 বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র দেয় নাই। কাজেই বাইডেন থেকেও খুব একটা লাভ হয় নাই। আর এখন ট্রাম্প তো বেরিয়েই গেলেন। এরপরে হচ্ছে কি, যে পৃথিবী উষ্ণ থেকে উষ্ণ হচ্ছে। 23-24 সাল হচ্ছে পৃথিবীর যাবৎ সবচেয়ে বেশি উষ্ণ, এবং সেই জন্য নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটছে। আমাদের দেশে শুধু না, সারা বিশ্বে ঘটছে, বাংলাদেশেও ঘটছে। এবং বাংলাদেশে বেশি আমাদের ভৌগোলিক অবস্থানটা এমন যে আমাদের উপরে অভিঘাতটা বেশি পড়ে, এবং সেখানে আমরা আছি। সরকারের অনেক নীতি আছে, কর্মসূচিও আছে, কিন্তু এটা সরকারের একার পক্ষে, আমাদের জাতির মানে আমাদের সমাজের বা সরকারের একার পক্ষে এটা সমাধান করা সম্ভব না। এটা আন্তর্জাতিকভাবেই সমাধান করতে হবে। এবং আন্তর্জাতিক যাদের এগিয়ে আসার কথা, তারা অঙ্গীকারই করে না, বা অঙ্গীকার করলে অঙ্গীকার রক্ষা করে না। বাংলাদেশের বাংলাদেশের যে নাগরিক সমাজ কিন্তু এটা নিয়ে খুবই সোচ্চার, সরকারেও নীতি ইত্যাদি আছে। কিন্তু যেহেতু সমস্যাটা এত বড়, সেজন্য আন্তর্জাতিক সহায়তা এখানে লাগবে। তাইলে আমাদের আরেকটা হচ্ছে সাম্য প্রতিষ্ঠা, সেটাও যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু টেকসই উন্নয়ন হবে না। সুতরাং সাম্য প্রতিষ্ঠা, এখন যেটা আমরা শুনতেছি যে সাম্য প্রতিষ্ঠার দিকেই যে কথা বলা হচ্ছে যে সাম্য প্রতিষ্ঠা করা হবে, কিন্তু সেটা বাস্তবে রূপ দিতে হবে। এই যে উপরিকাঠামোর কথা বললাম, আর সমাজের অভ্যন্তরে কী ঘটছে, এই দুটার সমন্বয় করে সব মানুষকে যাতে তার অধিকার পেতে পারে, তার এগিয়ে যেতে পারে, এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করা এবং সেই সুযোগ গ্রহণ করার ব্যবস্থা করা। খালি সুযোগ থাকলেই হয় না, সবাই গ্রহণ করতে পারে না। সুযোগ গ্রহণ করার জন্য তার যে সক্ষমতা, সেটা সৃষ্টি করা, সেই দিকে যাওয়া উচিত। তাহলেই আমরা এই দেশের টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে পারবো। এবং যেটা আমি আগেই বলেছি, এর দিকে পরিবেশের দিকে নজর দিতে হবে, সাম্যের দিকে নজর দিতে হবে, অর্থনৈতিক অগ্রগতির দিকে নজর দিতে হবে। স্যার, আপনি এই যে কর্মজীবনে একজন সফল, আপনার এই সফলতার মূল মন্ত্র নিয়ে আমাদের কিছু করেন। সফল কিনা আমি জানি না, আমি চেষ্টা করেছি। তবে আবার এই যেটা উৎসাহ যেটা পেয়েছি আব্বার কাছ থেকে, প্রথম আব্বার সঙ্গে আমি ঘুরে বেড়াতাম, আমি দেখতাম যে আব্বা মানুষের কথা শুনতেন। এমনকি আমার মনে হতো ছোটোবেলা তো, যে যাচ্ছি এখানে, এখন কেন আব্বা এর সঙ্গে কথা বলছেন, এরকম মনে করতাম। পরে বুঝেছি যে আসলে ব্যাপারটা হচ্ছে, যাই করছি কেন, মানুষ একা তো আমি বাঁচতে পারবো না, একা তো মানুষ না, একটা সমাজবদ্ধ মানুষ। এবং একে অপরের পাশে যদি আমরা না দাঁড়াই, তাহলে আর যাদের একটু কিছু করার সক্ষমতা আছে, তাদের তো আরও বেশি দাঁড়াতে হবে। তো এইটা আমি চেষ্টা করেছি সবসময়, যে পাশে দাঁড়ানো মানুষের। এবং আমার কাছে যে অর্থ বেশি করে আয় করতে হবে, এটা কখনো আমাকে আকৃষ্ট করেনি। তো কাজেই আমি ওই প্রচেষ্টাটাই করেছি, এবং কোথাও কোথাও সফলতা এসেছে। আমি দেখেছি যে মানুষের জন্য যে কাজটা করেছি, যেমন আমি স্কুলের কথা বললাম, কলেজের কথা বললাম, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কথা বললাম, সেটা আমি সরাসরি দেখছি যে মানুষের উপকার হচ্ছে। তো আমার অবস্থান থেকে যেটা করার, সেটা আমি করার চেষ্টা করেছি। আর উৎসাহ এছাড়াও যেটা হচ্ছে, আমার শিক্ষকরা যারা ছিলেন, তাদের অনেকের কাছ থেকে শিখেছি, সবার নাম করা এখন সম্ভব না। তারপরে পড়াশোনা করেছি প্রচুর, বিভিন্ন লেখকের থেকে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমার মূল যেটা বিষয় হচ্ছে যে আমি স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করেছি। আমি ওই যে অন্য কারোর দিক নির্দেশনায় কাজ করা, সেটা পছন্দ করতাম না প্রথম থেকে। সেই জন্য অনেক প্রতিষ্ঠান আমি তৈরি করেছি, প্রচুর প্রতিষ্ঠান তৈরি করেছি, শিক্ষার বাইরেও প্রতিষ্ঠান তৈরি করেছি। এবং সেখানে অনেকগুলোতে আমি ব্যবস্থাপনায় ছিলাম, অনেকগুলোতে ছিলামও না, অনেকগুলোতে ছিলাম, এখন নাই।
কিন্তু প্রতিষ্ঠানগুলো চলছে, সেটা আমার কাছে একটা আনন্দের ব্যাপার। তো এইগুলো আমি জানি না সফলতা কিনা, কিন্তু আমি চেষ্টা করেছি আমার কর্মজীবনে আমার যে ধ্যান ধারণা মানুষের কল্যাণে কাজ করা, সেটা করার চেষ্টা করেছি। স্যার, আপনার পরিবার নিয়ে আমাদের কিছু বলুন। আমার বাবা তো আগেই বলেছি যে উনি শিক্ষক এবং রাজনীতিবিদ ছিলেন। আমার মা ছিলেন খুবই একজন ধার্মিক। ওনার কাছ থেকে ন্যায়ের পথে চলার যে উৎসাহটা, সেটা কিন্তু মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে এসছে, মায়ের কাছ থেকে বেশি এসছে। এখন শেষ পর্যন্ত যখন বড় হয়ে গেছি তখন একটু ভুল দেখলে উনি সঙ্গে সঙ্গে বলতেন যে এটা ঠিক হচ্ছে না। তো এটা হচ্ছে। তারপরে আমার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, লন্ডন ইউনিভার্সিটি থেকে স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে পিএইচডি করা। 2010 সালে অবসরে যান। আমার দুই ছেলে, বড় ছেলে হচ্ছে ডক্টর কাজী রুশদি আহমদ, সে হার্ভার্ড ইউনিভার্সিটিতে আছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভিস ইনস্টিটিউটের ডায়াগনস্টিক অ্যাক্সেলারেটরের ডিরেক্টর সেখানে। আর ছোট ছেলে এখানে আছে, একটা বিদেশি কোম্পানির প্রধান নির্বাহী হিসাবে এখানে কাজ করে। আর 3 নাতি নাতনি, বড় নাতনি সবচেয়ে বড় ছেলের, সে এইবার আগামী বছর গ্রাজুয়েট হবে। আর নাতি হচ্ছে তার ছোট, সে বেস্ট কলেজ থেকে, আর হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে আছে ছোট নাতি যেটা আর কি, সে বোধহয় অর্থনীতি পড়বে। আসছিল কিছুদিন আগে, বলেছে অর্থনীতি, অন্যান্য অনেক বিষয় পড়তে হয় তাদের, বাকিগুলো পড়ছে, তবে শেষ পর্যন্ত অর্থনীতিতে থাকার তার ইচ্ছা আছে। আর নাতনি হচ্ছে আমার কাজ পরিবেশ নীতি নিয়ে কাজ করছে। আর ছোট ছেলে তো বললাম এখানে। আর ছোট ছেলের একটা মেয়ে আছে, তার 8 বছর বয়স, 2য় শ্রেণীতে পড়ে। স্যার, অসাধারণ একটি পরিবার সম্পর্কে আমরা শুনলাম আপনার কাছ থেকে। এবারে আমাদের চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু করেন। সংবাদ মাধ্যমগুলোর কাজ হচ্ছে বিশ্লেষণ এবং তথ্য এগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া। চ্যানেল এস সেই কাজটি করছে বলে আমি জানি। এবং এই যে সাক্ষাৎকারগুলো করা হচ্ছে, সেটাও আমি মনে করি যারা কাজ করেছেন তাদের কথাগুলো পৌঁছে দেওয়া হচ্ছে অন্যদের কাছে, অন্যরা হয়তো উৎসাহিত হতে পারবেন। সেই জন্য আমি মনে করি এটা একটা ভালো কাজ হচ্ছে। হয়তো উৎসাহিত হবেনও না, মানে নিরুৎসাহিত হতে পারেন কিছু কাজ করতে, আর কিছু কাজ করতে উৎসাহিত হতে পারেন। নিরুৎসাহিত হবেন যেখানে খারাপ কাজগুলো, আর উৎসাহিত হবেন যেগুলি ভালো কাজ, যেগুলি মানুষের কল্যাণে আসে। তো সেই জন্য আমি মনে করি যে চ্যানেল এস একটা ভালো কাজ করছে, এবং আমি আশা করছি চ্যানেল এসের অন্যান্য কর্মসূচি আছে এবং সেগুলিও মানুষের কল্যাণে যাতে আসে। একটা ব্যাপার হচ্ছে যে খালি তথ্য যেটা আসলো সেটাকে দিয়ে দিলাম, সেটা না, বিশ্লেষণটা জরুরি বলে আমি মনে করি, এবং এখানে একটা বিশ্লেষণের ব্যাপার আছে। সেজন্য আমি চ্যানেল এসকে মোবারকবাদ জানাচ্ছি এবং উত্তর এর উন্নতি কামনা করছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। চ্যানেল এসকেও ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ সংশ্লিষ্ট। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমরা ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদের তার কর্মজীবন সম্পর্কে জানতে পেরেছি। তিনি বাংলাদেশের অর্থনীতিতে এবং সমাজসেবা ও জনসেবায় নানাবিধ অবদান রেখে চলেছেন, যেটি আমাদের জন্য সত্যিকার অনুপ্রেরণাদায়ক। আজকের মতো দর্শক অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হবে আগামীর অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেলের সঙ্গেই থাকুন।